ঘুমই শেষ হয় না। ঘুমাতে ঘুমাতে 1-2টা বাজে যায় দিয়ে মনে করেছ আল্লাহু আকবার। নাহিয়ান হাসান একটু ইরেগুলার হয়ে গেছো। নসীন আঞ্জম, হানান আশরাফি, গুড মর্নিং। নুনবী হক চয়ন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শতাব্দী ব্রহ্মা, আচ্ছা কিছু স্টুডেন্ট খুব রেগুলার ক্লাস করতে আগে মাইশা জান্নাত, ওরা কই? ওদেরকে আমি পাই না কেন ক্লাসে? সাকিব হাসান কাফি, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তুর্য, গুড মর্নিং। গুড মর্নিং। কল্পনা আজাদ আইডি থেকে কর্নিয়া কই? সিরাজুল ইসলাম ভাই, আমাদের কি রেগুলার ক্লাস হবে? তোমরা কি বলছো যে রেগুলার ক্লাস নেই? তোমরা কোন নৌকার যে নাবিক বা কোন নৌকার যে যাত্রী, প্রত্যেকদিন ক্লাস নিলে বলো যে ভাই একটু করে ছুটি দেন, আবার একদিন পর পর ক্লাস নিলে বলো যে ভাই প্রত্যেকদিন ক্লাস নেন। অপরাজিতা তাজ আইডি থেকে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। গুড মর্নিং কনিস ফাতেমা মিমৌসি। এখন দেখো কয়জন এসছে মাত্র ক্লাসে, বাকিগুলো কই? আজকে ক্লাস হবে সেটা তো নোটিশ দেওয়াই হয়েছিল, তাই না? শ্রাবণী, ওয়ালাইকুম সালাম। মাইন ইসলাম, উইকে 7-5 দিন ক্লাস নেন ভাইয়া, তাহলে ভালো হবে। আচ্ছা, সপ্তাহে 5 দিন ক্লাস নিতে বলেছে একজন। রেগুলার ক্লাস নেন। বিশাখা ইসলাম দিয়া আর বিদিশা ইসলাম শিয়া কই? সাবিনা ইয়াসমিন আইডি থেকে বলছে ভাইয়া অফলাইনে পড়ানোর কিছু কি ভাবছেন? জানালে উপকৃত হতাম। আপাতত 31 তারিখ পর্যন্ত কোনো প্রকার অফলাইনে পড়ানোর চিন্তা করছি না। 31 তারিখ না পার হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিব না। 31 তারিখ পার হোক তাহলে হবে না। তাহমিদ ইসলাম অমি ভাই, ছুটির দিনে ক্লাস না নিলে ভালো হয়, ফ্রাইডেতে সবাই ঘুমায়। চার মিনিট লেট? কার 4 মিনিট লেট? আমার লেট না, আজকে আমি 1 মিনিটও লেট করিনি। অযথা অপবাদ দিয়ে লাভ কি?
যাই হোক, আমরা গতদিনকে কি করেছিলাম বলো? স্পর্শক সংক্রান্ত অঙ্ক করেছিলাম, মনে আছে? স্পর্শক সংক্রান্ত। নাইয়ান বলছে একদিন পর পরই নেন, টানা নিলে কষ্ট হয়। আচ্ছা, গতদিন আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় সংক্রান্ত শিখেছিলাম। যে কোনো পরাবৃত্তের স্পর্শক কোনো একটা সরলরেখা কোনো একটা পরাবৃত্তকে যখন স্পর্শ করে তখন আমরা দুইটা স্টেপ অবলম্বন করেছিলাম। এক নম্বর স্টেপ ছিল সরলরেখা এবং পরাবৃত্তের ইকুয়েশন ব্যবহার করে একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ অথবা ওয়াই এর দ্বিঘাত সমীকরণ নিয়ে এসেছিলাম, রাইট? আদর্শ দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করার পরে স্পর্শক হওয়ার শর্ত ছিল যে সেই প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের পৃথায়ক যদি শূন্য হয়। এটা ছিল গতদিনের ক্লাসের সারমর্ম। আজকে আমরা ওইটা দিয়ে আর দুই একটা অঙ্ক করব, ঠিক আছে? তাহলে শুরু করলাম। আলামিন বলছে ভাইয়া অনেক জায়গায় অফলাইনে পড়াই, অফলাইনে পড়ালে আমাদের সমস্যা আছে, কারণ যারা অফলাইনে পড়াচ্ছে তাদের স্টুডেন্টই মনে করো 10 থেকে 15টা। ওরা যদি বাসায় সারাদিনে 2টা করে স্টুডেন্ট, 4টা 10টা করে স্টুডেন্ট পড়ে লুকিয়ে লুকিয়ে পড়াই, এটা আসলে আমি রিস্ক নিতে চাই না। কারণ ধরে নাও আমি যদি এখানে পড়াই অফলাইনে, আমার একটা ব্যাচে স্টুডেন্ট 100, 120 এরকম করে। এখন ওই 120 জনের ভিতরে কেউ করোনায় আক্রান্ত না, এই সিকিউরিটিটা কে দিবে আমাকে? তো আমার কথা হচ্ছে যে পড়ালেখা আগে নাকি জীবন বেঁচে রাখাটা বেশি জরুরি। যেখানে জীবন বিপন্ন সেখানে পড়ালেখা তো বিলাসিতা, এরকম অবস্থা আর কি, রাইট? সুতরাং আমরা যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশন থেকেই সর্বোচ্চ ভালো চিন্তা করাটা আমাদের জন্য জরুরি, ঠিক আছে? যেখানে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী যেখানে এইচএসসি পরীক্ষা বন্ধ করে দিলেন, এখন তোমরা বলবা ভাইয়া স্কুল কলেজ বাদে বাংলাদেশের সব কিছু খোলা, এটা সত্য, কিন্তু ছাত্রছাত্রীদের ইস্যুটা একটু আলাদা। আমি এখানে অফলাইনে পড়াইলে কারো যদি 1-2 জনেরও কোভিড-19 থাকে, তার সেখান থেকে আরও 2 জনা ছড়িয়ে যেতে পারে। এরকম যদি একটা বাচ্চার মিসিং হয়ে যায়, সেই দায়ভার আমি নিতে রাজি না। সুতরাং আগে সব কিছু স্বাভাবিক হোক, তারপরেই আমরা শুরু করব, ঠিক আছে? অফলাইনে পড়ে কেউ কি তোমাদের থেকে আগিয়ে যাচ্ছে? তোমরা নিজেরা একটু শক্ত হও না, তাহলেই তো হয়। সিচুয়েশনটা এখন এরকম, এটাকেই পজিটিভ সিচুয়েশনে পরিণত করার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, শোনো, অনলাইনে এভাবে পড়াইতে আমাদেরও ভালো লাগে না, ঠিক আছে? কি যে একটা বোরিং ক্লাস আমি নিই সেটা আমি নিজেও জানি, তারপরেও নিতে হচ্ছে, কারণ পরিস্থিতির শিকার আমরা। অফলাইনে ক্লাস নিতে গেলে আমি তো নিজেও আমার নিজের জন্য রিস্ক নিব না, তাই না? দেখো, কথা বলো না। অনলাইন একবারে খারাপ না, বাইরে যাওয়া লাগে না, খেতে খেতেও ক্লাস করা যায়, ঘটনা সঠিক। এটাও আসলে নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। এই অনলাইনের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি।
অনেক কিছু শিখতে আমরা বাধ্য হয়েছি, ঠিক আছে। নিজেদেরকে শক্ত করতে, মানে একটা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মতো পরিস্থিতি ইতিমধ্যে চলে এসছে। মনে করো যে পড়ালেখা আগের যুগে যখন প্রাইভেট কোচিং এগুলো কিছুই ছিল না, তাহলে আগে কি ছেলের লোকজন পড়ালেখা করেনি? করেছে। এখন যদি তোমরা বাসায় নিজেরা, আমি কি করতাম জানো, মানে আমার সাজেশন হচ্ছে, আমার কাছে যে অনলাইন ক্লাস করতে হবে এমনটাও না, তুমি বইয়ের প্রথম লাইন থেকে শুরু করে পড়া শুরু করো। করতে গিয়ে তুমি যে লাইনটাতে গিয়ে আটকাচ্ছ, মনে করো ওই আটকানো জিনিস আগে কোনো একটা পড়াতে ছিল, তুমি সেটা গ্যাপ দিয়ে এসছো, সেই গ্যাপটা আগে পূরণ করে আসো, ঠিক আছে। নিজের উপর কনফিডেন্স বাড়াও। দেখো, আমি গতদিন স্পর্শকের অঙ্ক করেছিলাম। আজকে এরকম একটা অঙ্ক লেখো, y স্কয়ার ইকুয়াল টু 12x, পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, যা x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0 সরল রেখার উপর লম্ব। সরল রেখার উপর লম্ব হবে। দেখো কত সুন্দর একটা প্রশ্ন। এই পরাবৃত্তের স্পর্শকটা কিন্তু ওই সরলরেখা না, ওই সরলরেখার উপরে লম্ব সরলরেখা, রাইট। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাকে যে শর্তটা দিয়েছে সেই শর্তটা আগে ফুলফিল করো। তারা অ্যান্সার করবো এরকম ভাবে, আগে x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0 এর লম্ব রেখার সমীকরণ, এর লম্ব রেখার সমীকরণ। তাহলে বলো, কোন একটা সরল রেখার লম্ব রেখার সমীকরণ, x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, মিডলের চিহ্ন পরিবর্তন, প্লাস k ইকুয়াল টু 0, এটা দাও ইকুয়েশন নম্বর 1। আর প্রদত্ত পরাবৃত্ত, তার মানে এখন তোমাকে বলা হচ্ছে অঙ্কটাকে এইভাবে, এই পরাবৃত্তটা এখন এই সরলরেখাকে স্পর্শ করে, কারণ এইটাই তো এই সরলরেখার উপর লম্ব। তোমাকে বলেছিল এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ যা কিনা এই সরলরেখার উপরে লম্ব হবে। লম্ব হওয়ার সংক্রান্ত একটা সরলরেখা আমি নিয়েছি। এখন তুমি চাচ্ছ এই সরলরেখাটা এই পরাবৃত্তকে কি করুক? স্পর্শ করুক। তাহলে আমার প্রদত্ত পরাবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু 12x, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমি যদি বলি এই 1 নং সরলরেখা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করলে k এর মান কত? আমাদের স্টেপ ছিল দুইটা। 1 নম্বর স্টেপ, এই দুটা সমীকরণ ব্যবহার করে একটা x বা y এর দ্বিঘাত সমীকরণ তৈরি করা, এমনভাবে সমীকরণটা তৈরি করা যেন খুব সহজে দ্বিঘাত সমীকরণটা তৈরি করা যায়। দ্বিতীয় স্টেপ ছিল নিশ্চয়ক বের করা। তৃতীয় স্টেপ ছিল ওই নিশ্চয়ক ইকুয়াল টু 0 বলা, তাই কিনা? তাহলে এখান থেকে x এর মান এখানে বসিয়ে দিই, তাহলে অতএব এটা থেকে পাই, তাহলে এখানে যদি 2 ইন্টু x এর মান হচ্ছে y স্কয়ার বাই 12 মাইনাস y প্লাস k ইকুয়াল টু 0, তাহলে বাহ, এখানে কাটাকাটি করলে 6 দ্বারা গুণ করলে y স্কয়ার মাইনাস 6y প্লাস 6k ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন নম্বর 3। বলো, 2 নম্বর স্টেপ আমাদের কমপ্লিট, যে সরলরেখার সমীকরণ এবং পরাবৃত্তের সমীকরণ ব্যবহার করে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে হবে। সেটা x এর দ্বিঘাত সমীকরণ নয়তোবা y এর দ্বিঘাত সমীকরণ আসবে। এরপরের কথাটা কি ছিল? কোন সরলরেখা কোন বক্ররেখাকে স্পর্শ করলে সেই দুটা সমীকরণ ব্যবহার করে প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের পৃথায়ক শূন্য হয়। তাহলে বলতো 1 নং সরলরেখা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করলে 3 নং সমীকরণের পৃথায়ক কি হবে? 0। তাহলে পৃথায়ক 0 হবে। তাহলে পৃথায়ক মানে b স্কয়ার মানে মাইনাস 6 স্কয়ার মানে 36, b স্কয়ার মাইনাস 4, এর মান 1, c এর মান 6k,
অতএব এটা ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু ভাইজান কত হবে 3/2, একবারে করলাম 36/24 মানে 3/2। কে এর মান 1 নং সমীকরণে বসালেই অ্যান্সার হয়ে যাবে, কারণ কে এর মান এখানে বসিয়ে দাও তাহলেই হবে। কি আমি কি বুঝাইতে পারলাম ভাইজান? বলো বুঝাতে পারেছি কিনা অঙ্ক? ক্লিয়ার? কি ভাইজান ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে ভাইজান? একেবারে তামা তামা। আমি তো আসলে এখনো পরাবৃত্তির আসল ক্লাসে যাইনি। পরাবৃত্তির আসল ক্লাসে যে সেদিন যাব, যেদিন আমরা পরাবৃত্তির আরো অনেক কিছু জানার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, কিছুই এখনো সেখানে পরাবৃত্তের, এই পরাবৃত্ততে কি হয়, কোথায় কি হয়, এগুলো তো কিছুই জানলাম না এখনো। এবার আসো, মনে করো আমি এরকম একটা পরাবৃত্ত নিলাম, y ইকুয়াল টু y স্কয়ার ইকুয়াল টু মনে করো 12x। ওকে, এই পরাবৃত্তের উপরে স্থিত। এবারে এরকম একটা প্রশ্নের অ্যান্সার করছি, দেখো উপরে স্থিত 36 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো, রাইট? y স্কয়ার ইকুয়াল টু 12x এর উপরে স্থিত 36 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন এতদিন আগে আমরা দেখেছি যে কোন একটা পরাবৃত্ত থাকে, একটা সরল রেখা দেওয়া থাকে, সেই সরল রেখাটা পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত অ্যাপ্লাই করেছি। এবার এই অঙ্কটার কনসেপ্ট হচ্ছে এরকম যে এটা হচ্ছে পরাবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু 12x, এই পরাবৃত্তের উপরে স্থিত 36 একটা বিন্দু। এখন আগে দেখে নিতে হবে উপরিস্থিত বলা আছে, এটা ঠিক বলা আছে কিনা। আগে 36 বিন্দু দিয়ে সমীকরণকে সিদ্ধ করে দেখো সিদ্ধ করে কিনা। যদি সিদ্ধ করে তাহলে প্রশ্ন ঠিক আছে, যদি সিদ্ধ না করে তাহলে প্রশ্ন ঠিক নাই। কি ক্লিয়ার? দেখো এবার 36 বিন্দুর সমীকরণকে সিদ্ধ করে কিনা। x এর মান 3 বসালে 3 × 36, y এর মান 6 বসালে 6 × 6 = 36, সুতরাং মিলে যায়। তাহলে আমরা বলতে পারি 36 বিন্দুটা আমার এই বক্ররেখার উপরেই আছে। তাহলে 36 বিন্দুটা এই বক্ররেখার মনে করে এখানে আছে 36 বিন্দু। প্রশ্ন হচ্ছে এই 36 বিন্দুগামী কোটি 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 সরলরেখা পাওয়া যায়, কিন্তু আমি চাচ্ছি এমন সরলরেখা যা কিনা এই পরাবৃত্তকে স্পর্শ করবে, রাইট? তাহলে সর্বপ্রথম চিন্তা 36 বিন্দুগামী যে কোনো একটা সরল রেখার সমীকরণ আগে নির্ণয় করো, তারপরে সেই সরল রেখাটা ওই পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত আমি অ্যাপ্লাই করলেই অঙ্কটা তামাতামা হয়ে যাবে। ঠিক? তাহলে আগে আমরা কি করব, 36 গামী যে কোনো সরল রেখার সমীকরণ, 36 গামী সরল রেখার সমীকরণ, 36 গামী সরল রেখার সমীকরণ। ওকে ভাইয়েরা আমার, 36 বিন্দুগামী সরল রেখার সমীকরণ y - 6 ইকুয়াল টু m ইন্টু x - 3। এটা তোমরা জানো কি না বলো? কি ক্লিয়ার? y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। আর আমার পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 12x। এখান থেকে x এর মান কত? x এর মান y স্কয়ার বাই 12 বসিয়ে দাও, তাহলে দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যাবে y - 6 ইকুয়াল টু m ইন্টু y স্কয়ার বাই 12 মাইনাস 3। ভাইজান ক্লিয়ার? কি কোনো সমস্যা আছে বলো? উভয় পক্ষকে 12 দ্বারা গুণ করো, 12 দ্বারা গুণ করলে 12y - 6 = 72 ইকুয়াল টু my স্কয়ার মাইনাস
12 3 12 36 সরি 3 12 36 m 36 m কি ক্লিয়ার হয়েছে? এবারে ভাইজান আমরা এটাকে এপার ওপার পার করে তোলপার তুলে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ তৈরি করব, রাইট? কোন জায়গায় ভুল হলে বলিও। তাহলে বা এম ওয়াই স্কোয়ার মাইনাস 12y এ পাশে পার করে নিয়ে যাচ্ছে প্লাস 72 মাইনাস 36 m এটা ইকুয়াল টু 0। বলতো এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ কিনা? কিসের দ্বিঘাত সমীকরণ? এটা y এর দ্বিঘাত সমীকরণ। আমাদের কথা ছিল কোন একটা সরলরেখা কোন একটা বক্ররেখাকে স্পর্শ করলে সরলরেখা এবং বক্ররেখা মিলিয়ে আদর্শ একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করব, রাইট? যদি সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখা হয় তাহলে সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। আমার প্রশ্ন ছিল এই সরলরেখাটা আমার প্রদত্ত বক্ররেখাকে আমার প্রদত্ত পরাবৃত্তকে স্পর্শ করলে এর পৃথায়ক কি হবে? শূন্য হবে। তাহলে পৃথায়ক কত? বি স্কয়ার, তার মানে 144 মাইনাস 4ac, এর মান m, সি এর মান কত? 72 মাইনাস 36 m, 72 মাইনাস 36 m, এটা ইকুয়াল টু 0। এখান থেকে এখন তোমাকে m এর মান বের করতে হবে, রাইট? তাহলে ভাই এর আমার বা 144 মাইনাস এখান থেকে 36 কমন আসবে, 36 কমন আসলে 4 36 144 ইন্টু m ইন্টু 36 কমন হলে 2 মাইনাস m, এটা ইকুয়াল টু 0। বলতো উভয় পক্ষ থেকে 144 কাটি দেওয়া যায় কিনা? উভয় পক্ষ থেকে 144 কাটি দিলে এখান থেকে 1 মাইনাস 2m প্লাস m স্কয়ার দিস ইকুয়াল টু 0। ভাই এর আমার এখানে আসবে m মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। অতএব m ইকুয়াল টু কত বলো তো মোস্তাক? 1। তার মানে আমরা বলতে পারি m এর মান যদি 1 হয়, m এর মান যদি 1 হয় তখনই এই সরলরেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করবে। তাহলে বলো এটা 36 বিন্দুগামী সরলরেখা, যে কোনো সরলরেখা, কিন্তু m এর মান বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম সরলরেখা পাওয়া যেত। তাদের মধ্যে একটা সরলরেখা আছে যেটা কিনা এর স্পর্শক হওয়ার শর্তকে সাপোর্ট করে। তাহলে m এর মান কত? 1। m এর মান জায়গা মতো বসিয়ে পাই। তাহলে m এর মান যদি জায়গা মতো বসিয়ে দিই তাহলে কত আসে? m এর মান 1 বসিয়ে দিলে আমরা পাচ্ছি y মাইনাস 6 ইকুয়াল টু x মাইনাস 3। অতএব x মাইনাস y প্লাস 3 ইকুয়াল টু 0। কি ক্লিয়ার ভাইজান? বলো, বুঝতে সমস্যা আছে মোস্তাক? কি কারো বুঝতে সমস্যা আছে? বলো, ক্লিয়ার হয়েছে কিনা? -1 কেন হবে? মিয়াজউদ্দিন তুমি কোথা থেকে -1 পাইলা? অযথা m -1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে ওখান থেকে বলে m এর মান -1 আসে। কানপুর ত্রিপদ দিব না একবারে। কে ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার সবার? হয়েছে? কি সবার ক্লিয়ার হয়েছে? বিশাখা ইসলাম দিয়া, বিদিশা ইসলাম শিয়া, দুর্নীতি সরকার, এটা ক্লিয়ার? এবার আসো, এই সূত্রের একটা অ্যানালাইসিস আছে। অ্যানালাইসিসটা হচ্ছে যে আমি যদি এইভাবে না করে এভাবে চিন্তা করি, মনে করো এই জিনিসটা লিখে রাখো। তোমাদেরকে আমি এখন এটার ব্যাখ্যা দিতে পারবো না, কারণ এটা ডিফারেন্সিয়েশনের একটা অ্যাপ্লিকেশন। আমরা ডিফারেন্সিয়েশন সবে মাত্র শুরু করেছি। ও তোমরা তো সেকেন্ড ইয়ারের ম্যাক্সিমাম স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের 2-1টা স্টুডেন্টের জন্য সমস্যা হবে বলে আমি তোমাদেরকে বলছি। এটা লেখো, এই ভাষাটা লেখো, সর্বোচ্চ
দ্বিঘাত বিশিষ্ট, সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখার, সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখার উপরিস্থিত x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে যদি কোনো, আমি এখানে কি বলেছি দেখো, সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট, অর্থাৎ কোন সমীকরণে কোন পদে x আর y এর পাওয়ারের যোগফল 2 এর বেশি থাকা যাবে না। তার মানে কি, সেটা বৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে। মনে করো কোন একটা ইকুয়েশন এরকম আছে x² + y² + 3xy প্লাস সামথিং সামথিং লাইক দ্যাট। বলো তো বলছে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2, এখানে x আর y এর পাওয়ারের যোগফল 2, এখানে x আর y এর পাওয়ারের যোগফল 2, এটাকেই বলা হয় সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখা, রাইট? তার মানে কি, একই সাথে আমি এখন যেটা লিখে নিব সেটা দিয়ে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই যে কোনো প্রকার বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা যাবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি জানছি? সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখার যে কোনো পদে 5 প্রকারের জিনিস থাকতে পারে। শুধু x² থাকতে পারে, শুধু y² থাকতে পারে, শুধু x থাকতে পারে কোনো পদে, শুধু y থাকতে পারে কোনো পদে একই সাথে xyও থাকতে পারে। বলো, এই 5টা পদের বাইরে কি আর কোনো পদ পাওয়া সম্ভব? সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখার সম্ভব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কখনো কোনো পদে শুধু x² দেখতে পাও, স্পর্শক নির্ণয় করার সময় x² কে ভাঙিয়ে লিখবা x(x1), অর্থাৎ যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে সেই বিন্দুর ভুজ ইন্টু x, সেই বিন্দুর ভুজ ইন্টু x। যেখানে দেখবা y² আছে, y² কে ভাঙিয়ে y1 লিখবা, x কে ভাঙিয়ে x + x1/2 লিখবা। যেখানে y থাকবে y কে ভাঙিয়ে y + y1/2 লিখবা। যেখানে xy থাকবে সেখানে xy1 + x1y/2 লিখবা। এই 5টা জিনিস আপাতত তোমরা মুখস্থ রাখো যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে ইতিমধ্যে আমি শিখাইছি, রাইট? আমি ডিফারেন্সিয়েশন শিখাইছিলাম, তারপরে বৃত্ত চ্যাপ্টারে শিখাইছিলাম, আমি পরাবৃত্তে শিখাইছিলাম, না পরাবৃত্ত থেকে শুরু হলো, আমি বৃত্ত চ্যাপ্টারে এটা শিখাইছিলাম, রাইট? তাহলে আপাতত তোমরা যারা ফার্স্ট ইয়ারের বাবা, তারা যদি এইটুকু জাস্ট মনে রাখো, ডিফারেন্সিয়েশন আর কয়েকদিন গেলে আমরা এই জিনিসটা শিখতে পারবো। কেন আমরা x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার সময় এইরকম একটা পরিবর্তন নিয়ে চলে আসি। ঠিক আছে? যাই হোক, তোমরা কষ্ট পেও না, ওকে? ক্লিয়ার? ওকে, তাহলে এই কটা একটু লিখে রাখো। এখন আসো, আমি যদি এইটা অ্যাপ্লাই করে আগের অঙ্কটা করি, আগের অঙ্কটা তো আমি সরল লেখাতে করেছি, আমি কিন্তু এই নিয়মে এই অঙ্ক, যারা তোমরা এখন সেকেন্ড ইয়ারে আছো তাদেরকে কিন্তু এর আগে এই নিয়মে আমি করাইনি কখনো, রাইট? আমি কিন্তু এই যে পরের ওই নিয়মে করাইছিলাম তোমাদেরকে। সুতরাং যারা তোমরা সেকেন্ড ইয়ার তারা লাভবান হলা, ফার্স্ট ইয়াররা তো একই সাথে দুইটা লাভবান হচ্ছে। তো দেখো, আমি অঙ্ক দিয়েছিলাম এইরকম যে y² = 12x, এটা হচ্ছে পরাবৃত্ত। এর উপরস্থ বিন্দু কত দেওয়া আছে মস্তাক? 3, 6। তার মানে এটাই হচ্ছে আমার কাছে x1 y1, রাইট? 3, 6 বিন্দু দেওয়া আছে। আর আমি মূল সূত্রে লিখেছিলাম x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, রাইট?
সেখানে দেওয়া আছে 36 বিন্দুতে। এখন আসলে একবারে লিখবো আমরা উপরস্থ 36 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। ঠিক আছে মাস্টার? তাহলে আমি যদি এই পরাবৃত্তের উপস্থিতিতে 36 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাই, আমি একটু আগে দেখেছি এই ইকুয়েশনে ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ারের জায়গায় কি লিখবো বলতো? y1 এর মান কত মাস্টার? 6 ইকুয়াল টু 12 ইনটু এখানে আছে x, x এর জায়গায় কি লিখতে চাইছিলাম? x প্লাস x1। হোয়াট ইজ x1? এখানে 3 ডিভাইডেড বাই 2। বলে এটা লিখতে চাইছিলাম কিনা? y স্কয়ারকে রিপ্লেস করে দে y1 ইকুয়াল টু 12 ইনটু x কে রিপ্লেস করে দে x প্লাস x1 বাই 2। ক্লিয়ার? তাহলে এখন বলো এই 2 আর এই 12 কাটাকাটি করলে হয় 6, এই 6 আর এই 6 যখন ক্ষয় হয়ে যাবে তখন y ইকুয়াল টু কত থাকবে? x প্লাস 3, অতএব x মাইনাস y প্লাস 3 ইকুয়াল টু 0। এটা আসবে কিনা বলো? এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। দেখো আগের অঙ্কেও কিন্তু এটাই অ্যান্সার এসেছিল ভাইজান। ও দেখো কই রে, কই? ওই দেখো x মাইনাস y প্লাস 3 ইকুয়াল টু 0। এই মেথডটা বেসিক মেথড, রাইট? আর এই পরেরটাও কিন্তু একটা বেসিক মেথড, কিন্তু আমি ডিফারেন্সিয়েশন যেহেতু শিখাইনি এই জন্য ব্যাখ্যা দিতে পারলাম না। আপাতত এইটা নিয়েই খুশি থাকো। কি খুশি তো নাকি নাকি অখুশি হইলা বলো? কি ক্লিয়ার? হয়েছে হয়েছে? আগেরটাতে ফিলিংস বেশি, হ্যাঁ ডেফিনেটলি। আসলে তো আগেরটা তো আসলে বেসিক মেথড। স্পর্শক হওয়ার শর্তই হচ্ছে যে সরল রেখা কোন একটা বক্ররেখাকে স্পর্শ করলে তাহলে দ্বিঘাত সমীকরণের নিশ্চয় x0 হবে। ওটাই তো আসলে বেসিক জিনিস। কি ভাইজান ক্লিয়ার? মাইন ইসলাম বলছে ভাই এটা কি রিটেনে করা যাবে? 100% এটা এই রিটেনে করা যাবে। এটা এমসিকিউ না, এটা রিটেনে করা যাবে। এটা বইয়ে আছে আসলে, ঠিক আছে? বৃত্ত চ্যাপ্টারে এটা সূত্র হিসেবে আছে, এটা ইউজ করা যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখার হবে, ঠিক আছে? এখন যদি আমাকে বলতো শুধু স্পর্শক না অভিলম্বের সমীকরণ নির্ণয় করো, এখন এখানে ছোট্ট আরেকটা প্রশ্ন অ্যাড করে দিলাম, অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। অভিলম্বটা কি? এখন দেখো কোন একটা পরাবৃত্ত বা কোন একটা বক্ররেখাকে স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করে, যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব সরলরেখাকে বলা হয় অভিলম্ব। এটাকে বলা হয় অভিলম্ব। তাহলে অভিলম্ব জিনিসটা কি? স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব। তাহলে সংক্ষেপে লিখে রাখো, কোন বক্ররেখার উপরিস্থিত কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপরে লম্ব এবং স্পর্শ বিন্দুগামী সরলরেখাকে, তাহলে কোন একটি বক্ররেখার উপরিস্থিত কোন একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপরে লম্ব এবং স্পর্শ বিন্দুগামী সরলরেখাকে ওই বক্ররেখার অভিলম্ব বলে, ওই বক্ররেখার অভিলম্ব বলে। তাহলে অভিলম্ব জিনিসটা কি? স্পর্শকের উপরে লম্ব হবে এবং স্পর্শ বিন্দুগামী হবে, স্পর্শ বিন্দুগামী হবে। কারণ স্পর্শকের উপরে লম্ব তো কোটি 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 সরলরেখা পাওয়া যায়, কিন্তু সব সরলরেখাকে আমরা অভিলম্ব বলতে পারবো না। স্পর্শকের যে লম্বটা, স্পর্শকের উপরে যে লম্ব সরলরেখাটা স্পর্শ বিন্দুগামী হবে সেটা হচ্ছে অভিলম্ব। কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলো, তাহলে স্পর্শকের উপরে যদি লম্ব হয়
তার মানে এটা স্পর্শকের সমীকরণ, আমরা জানি এটা স্পর্শকের সমীকরণ। তাহলে এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন। আর অভিলম্বের সমীকরণটা কি হবে? তাহলে একের লম্ব রেখার সমীকরণ বের করতে হবে এবং সেটা স্পর্শ বিন্দুগামী হবে। স্পর্শ বিন্দুটা আমার দেওয়া ছিল 3, 6, স্পর্শ বিন্দুটা দেওয়া ছিল 3, 6। তাহলে আমরা লিখবো এরকম ভাবে, একের লম্ব রেখার সমীকরণ, একের লম্ব রেখার সমীকরণ। কি ক্লিয়ার? তাহলে একের লম্ব রেখার সমীকরণ x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। ইহা আবার কোন বিন্দুগামী বলো? ইহা 3, 6 গামী। তাহলে 3, 6 বিন্দুর এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করাই 3 আর 6 9, তাহলে কে ইকুয়াল টু -9। তাহলে কে এর মান জায়গা মতো বসিয়ে পাই, অর্থাৎ x প্লাস ওয়াই -9 ইকুয়াল টু 0। x প্লাস ওয়াই -9 ইকুয়াল টু 0। কি ক্লিয়ার ভাইজান? কি কোনো সমস্যা আছে বলো? এক্সিলেন্ট একটা জিনিস। তাহলে স্পর্শক এবং অভিলম্ব সংক্রান্ত যত অঙ্ক এখানে আছে সব তামা তামা। কি ক্লিয়ার? যত দিনের এই বুকে আছে আমি গে যাব। এবার আসো, মনে করো y স্কয়ার ইকুয়াল টু, আমি কিন্তু পরাবৃত্ত পড়ানো শুরু করিনি, শুরু করব যেদিন সেদিন বুঝবা। y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা মনে করো x এর যে কোনো একটা, x আর y এর যে কোনো একটা ইকুয়েশন, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax। আমরা আরেকটা আদর্শ সমীকরণ জানি, x স্কয়ার ইকুয়াল টু 4ay, রাইট? তোমরা জানো এই পরাবৃত্তটা, এটা দ্বারা কি বোঝায়? এই পরাবৃত্তের কোটির বর্গ তার ভুজের একটা নির্দিষ্ট ধ্রুবক গুণ হবে, নির্দিষ্ট ধ্রুবক গুণ হবে ভুজের। কি হবে? ওকে, তো এখানে x ইকুয়াল টু আর y ইকুয়াল টু তৃতীয় কোন চলকের যদি একটা ফাংশন আমরা নিই, এমন যদি কাজ করি যে x এর মান এমন কিছু নেওয়া যাচ্ছে যার 4a গুণ করলে y এর উপরে বর্গ করলে এই দুটা পক্ষ সমান হবে, ঠিক? তাহলে আমি যদি x ইকুয়াল টু এখানে at স্কয়ার নিই আর y ইকুয়াল টু যদি 2at নিই, তাহলে কেমন লাগে দেখো? at স্কয়ার এটা হচ্ছে টুয়াইস at। আমার কথা কি বোঝা নাই? দেখো এই at স্কয়ারটা 4a গুণ করলে, আমি যদি এখন এটাকে 4a গুণ করি তাহলে আমার হবে 4a স্কয়ার t স্কয়ার, রাইট? আর y এর উপরে বর্গ করলে হবে 4a স্কয়ার t স্কয়ার, 4a স্কয়ার t স্কয়ার। তার মানে এর বর্গ এর 4a গুণ বোঝাচ্ছে। এইটাকে বলা হয় এই পরাবৃত্তের পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ। আবার এখানেও তাই। তাহলে এখানে x ইকুয়াল টু হবে তোমার 2at আর y ইকুয়াল টু হবে তোমার at স্কয়ার। একই কথা, দেখো এখানে x এর জায়গায় y লিখেছি আর y এর জায়গায় x লিখেছি। তাহলে x ইকুয়াল টু হবে টুয়াইস at, y ইকুয়াল টু হবে at স্কয়ার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু, এখানে যে কোনো বিন্দু, এটাকে বলা হচ্ছে যে কোনো বিন্দু হবে তোমার at স্কয়ার কমা টুয়াইস at। অর্থাৎ এখানে t কিন্তু পরিবর্তনশীল, মাথায় রাখতে হবে t একটা পরিবর্তনশীল রাশি, পরিবর্তনশীল রাশি। ওকে, অর্থাৎ t যদি পরিবর্তন হয় তাহলে বিন্দু পরিবর্তন হবে। t এর মান তুমি যতই নাও না কেন, এখন যেভাবেই পরিবর্তন করো না কেন, এই বিন্দুটা সবসময় এই পরাবৃত্তকে মানে সিদ্ধ করে। তবে এখানে t এর মান 1 নাও, নো প্রবলেম। t এর মান যদি 1 নাও, এখানে কি হবে? মনে করো t ইকুয়াল টু 1 নিলা, তাহলে এটা হবে a কমা টুয়াইস a, হবে কিনা? t ইকুয়াল টু তুমি 2 নাও, নো প্রবলেম, তাহলে এটা হবে 4a কমা 4a,
টি যদি 2 নিই, টি যদি 3 নাও নো প্রবলেম, 3 নিলে 9a আর 6a, এটা হবে কিনা বলো? অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দু এই পরাবৃত্তের উপর অবস্থান করে। লক্ষ্য করো, এটা তারা সিদ্ধ করে দেখো। y এর মান যদি 2a বসাও তাহলে 4a স্কয়ার, x এর মান যদি a বসাও 4a স্কয়ার, তাহলে এটা সিদ্ধ করে, এটা সিদ্ধ করে, এটা সিদ্ধ করে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এই বিন্দুটা সব সময় এই পরাবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু যখন টি পরিবর্তনশীল। কি ক্লিয়ার ভাইজান? এই বুঝতেছো? আর এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু তাহলে হবে টুয়াইস এ টি কমা এ টি স্কয়ার। ওকে, তাহলে এই দুটা জিনিস একটু মাথায় তোমরা নিয়ে নাও। ওকে, এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু এইটা, আর এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু ওইটা। কি ক্লিয়ার? কি বলছে ভাইয়া? কোন পরাবৃত্তের অক্ষরেখার সমান্তরাল রেখা তো ওই পরাবৃত্তকে কেবল একটা বিন্দুতে ছেদ করে, কিন্তু এটাও তো ওই পরাবৃত্তের স্পর্শক না। কি হয়েছে? কি বলছে? গণিতুল ইসলাম বলছে ভাই কোন পরাবৃত্তের অক্ষরেখার সমান্তরাল রেখা তো ওই পরাবৃত্তকে কেবল একটা বিন্দুতে ছেদ করে, কিন্তু এইটা তো ওই পরাবৃত্তের স্পর্শক না। এটারও অনেক ব্যাখ্যা আছে, ঠিক আছে? পরামিতিক বলতে আসলে কি বুঝি? এটা বলেছে অমি, তাহমিদুল ইসলাম অমি। বলা হচ্ছে দুইটা চলক তৃতীয় কোনো চলকের ফাংশন হলে, দুটা চলক যদি তৃতীয় কোনো চলকের ফাংশন হয়, ঠিক আছে? যেমন x ইকুয়াল টু f অফ টি, y ইকুয়াল টু g অফ টি। মনে করো x ইকুয়াল টু f অফ টি, এটা t এর ফাংশন, y ইকুয়াল টু g অফ টি, এটাও t এর ফাংশন। তাহলে এখানে দুইটা চলক তৃতীয় একটা চলক টি এর ফাংশন নিলে এই দুটা সমীকরণকে বলা হয় পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ অর্থাৎ x এবং y পরিবর্তন হবে টি এর ফাংশনের উপর নির্ভর করে। কি আমি কি বোঝাতে পারলাম? কি হয়েছে? হয়েছে? ওকে, এবার আসো, আমি যদি এখন তোমাদেরকে বলি যে আমি আজকে একটু অন্য লেভেলে পড়াই। এটা মনে করো পরাবৃত্ত, ঠিক আছে মাস্টার? এটা y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে পরাবৃত্ত। এখন যদি আমার শখ হয় যে এই পরাবৃত্তের উপরিস্থিত এরকম একাধিক বিন্দু নিব, তার মানে এই বিন্দুটা যদি তুমি নাও a_t1 স্কয়ার কমা টুয়াইস a_t1, অর্থাৎ আমরা এই পরাবৃত্তের উপর তো বিন্দু জানি, এই পরাবৃত্তের উপর সাধারণ বিন্দু কি মস্তাক? a_t স্কয়ার কমা টুয়াইস a_t, রাইট? হয়েছে? তাহলে এখানকার x ও t এর ফাংশন, y ও কার ফাংশন? t এর ফাংশন। তাহলে x এবং y তৃতীয় একটা চলক t এর ফাংশন। সুতরাং এইটার পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এটা, এই পরাবৃত্তের উপরিস্থিত পরাবৃত্তিক স্থানাঙ্ক এইটা। এখন এটা যদি a_t1 স্কয়ার কমা টুয়াইস a_t1 হয়, তাহলে এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা হবে a_t2 স্কয়ার কমা টুয়াইস a_t2। এই বিন্দুটা কত হবে? a_t3 স্কয়ার কমা টুয়াইস a_t3। তাহলে এরকম যদি এই পরাবৃত্তের উপরে একাধিক বিন্দু নিতে চাও, তাহলে এইভাবে বিন্দুগুলো চিন্তা করতে হবে। ক্লিয়ার? আমার প্রশ্ন সেখানে না। আমার প্রশ্ন হচ্ছে এইরকম, y স্কয়ার ইকুয়াল টু মনে করো 4ax, এইটা একটা পরাবৃত্ত, রাইট? এই পরাবৃত্তটার গ্রাফ কেমন? এই পরাবৃত্তটার গ্রাফ হচ্ছে এরকম, রাইট? এই পরাবৃত্তের এখানে একটা উপকেন্দ্র থাকে s, যার স্থানাঙ্ক a0। ওকে,
এই উপকেন্দ্র দিয়ে যে জ্যা অঙ্কন করা যায় এই জ্যাকে বলা হয় উপকেন্দ্রিক জ্যা। উপকেন্দ্রিক জ্যা, উপকেন্দ্র দিয়ে যে জ্যা অঙ্কন করা যায় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক জ্যা। আমার প্রশ্ন হচ্ছে এই উপকেন্দ্রিক জ্যায়ের যদি আমি প্রান্ত বিন্দু চিন্তা করি তাহলে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। আমরা জানি পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এই আকৃতির হয়। তাহলে আমি দুইটা বিন্দু চিন্তা করব। তাহলে বলো এইটা কি এই পরাবৃত্তকে সিদ্ধ করে না? অবশ্যই করে। আমি যেটা বলতে চাচ্ছি তাহলে জ্যায়ের প্রান্ত বিন্দু দুটা হবে একটা AT1 স্কয়ার কমা টুয়াইস AT1, আর এখানকার বিন্দুটা তাহলে কি নেব? AT2 স্কয়ার কমা টুয়াইস AT2। এটা দ্বিতীয় আরেকটা বিন্দু পরাবৃত্তের উপরে স্থিত, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যদি এই দুটা বিন্দু উপকেন্দ্রিক জ্যায়ের প্রান্ত বিন্দুই হয় তাহলে এই তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থান করে কিনা। এই তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থান করে কিনা, এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এস। তাহলে আমি কি বলতে পারি এখানে যে এ, এস আর বি সমরেখ, সমরেখ কিনা বলো? অর্থাৎ একই সরলরেখায় অবস্থান করে। ওকে, তাহলে এ, বি এবং এস একই সরলরেখায় অবস্থান করে। তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান করে তাহলে আমি কি বলতে পারি যে এস এর ঢালও যা হবে আবার এ বি এর ঢালও তাই হবে। ঢাল মানে স্লোপ, স্লোপ তো একই। তাহলে আমরা বলতে পারি এম এ এস, এস এর ঢাল ইকুয়াল টু এম এ বি এর ঢাল, রাইট? এস এর ঢাল এবং এ বি এর ঢাল সমান হবে। আমরা জানি ঢালের সংজ্ঞা এরকম হবে যে কোটিদ্বয়ের অন্তর, তাহলে এস এর কোটিদ্বয়ের অন্তর 2AT1 মাইনাস এস এর কোটি কত 0 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে ভুজদ্বয়ের অন্তর মানে AT1 স্কয়ার মাইনাস এ, রাইট? এস এর ঢাল বের করলাম, এটা ইকুয়াল টু এ বি এর ঢাল। এ বি এর ঢালের কোটিদ্বয়ের অন্তরে 2a কমন নিলে থাকে T1 মাইনাস T2 ডিভাইডেড বাই, এবারে ভুজদ্বয়ের অন্তর করলে এ কমন নিলে T1 স্কয়ার মাইনাস T2 স্কয়ার। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইরকম। তাহলে বাহ, এই এ আর এই এ কাটে, এখান থেকে একটা এ কমন নিয়ে এটা কাটে, এই 2 আর এই 2 চলে যায় মাঠে। উপরে থাকলে এখানে T1, নিচে থাকলো T1 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু এই উৎপাদক আর এখানে একটা উৎপাদক কেটে যাবে, থাকবে 1 ডিভাইডেড বাই T1 স্কয়ার প্লাস T2 স্কয়ার। উজ্জ্বল হোসেন ভুল করলা তুমি, কেটে গেল না, একটা কেটে গেলে থাকে তোমার T1 প্লাস T2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিক ওদিক গুণ করে এপার ওপার পার করে তোলপার তুললে T1 স্কয়ার প্লাস T1 ইন্টু T2 ইকুয়াল টু T1 স্কয়ার মাইনাস 1, অর্থাৎ এইটার এটা কাটি গেলে থাকে T1 ইন্টু T2 ইকুয়াল টু মাইনাস 1। এই শর্তটা সম্ভব, রাইট? অর্থাৎ হয়েছে? এটুকু ক্লিয়ার ভাইজান? হয়েছে? হয়েছে? তার মানে আমি বলতে চাচ্ছি যে y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের উপকেন্দ্রিক জ্যায়ের প্রান্ত বিন্দু, উপকেন্দ্রিক জ্যায়ের প্রান্ত বিন্দু দ্বয় যদি AT1 স্কয়ার কমা টুয়াইস AT1 এবং AT2 স্কয়ার কমা টুয়াইস AT2 হয় তাহলে T1 এবং T2 ইকুয়াল টু হবে -1। এটা চিরকাল সত্য। T1 ইন্টু T2 ইকুয়াল টু -1। তাহলে আমি তোমাদেরকে এটা এইভাবে প্রশ্ন আকারে দিতে পারি। তাহলে এটার আসলে প্রশ্নটা কি ছিল? এটার প্রশ্নটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের উপকেন্দ্রিক জ্যায়ের প্রান্ত বিন্দুদ্বয় AT1 স্কয়ার কমা টুয়াইস AT1 এবং
a t2 স্কয়ার কমা টোয়াইস a t2 হলে প্রমাণ করো যে t1 ইন্টু t2 ইকুয়াল টু -1, t1 ইন্টু t2 ইকুয়াল টু -1। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ওকে, আরো কথা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে t1 ইন্টু t2 যদি -1 হয়, তাহলে এবার আসো এই দুটা ভুজের গুণফল কত, কোটিদ্বয়ের গুণফল কত। তাহলে এই প্রান্তদ্বয়ের কোটিদ্বয়ের গুণফল, মনে করো আমি এটা যদি বলি, যদি এই দুটা প্রান্তদ্বয়ই হয়, এই দুটা বিন্দু যদি উপকেন্দ্রিক জয়ের প্রান্ত বিন্দুই হয়, কোটির গুণফল, তাহলে কোটিদ্বয়ের গুণফল, কোটিদ্বয়ের গুণফ্রুট, কোটিদ্বয়ের গুণফল হবে টোয়াইস a t1 ইন্টু টোয়াইস a t2। ঠিক আছে মোস্তাক? সো দিস ইকুয়াল টু 4a স্কয়ার ইন্টু t1 t2। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t1 t2 মোস্তাক? t1 এবং t2 এর মান কত? -1, তাহলে -4a স্কয়ার। একবারে মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো, ঠিক আছে? মনের পাতায় স্মৃতির খাতায় লিখে রাখো যে যদি উপকেন্দ্রিক জের প্রান্তবিন্দু দ্বয় দেওয়া থাকে, তাদের কোটিদ্বয়ের গুণফল হবে -4a স্কয়ার, -4a স্কয়ার। এটা আমরা প্রমাণ করলাম, রাইট? আরো কথা আছে, তাহলে ভুজদ্বয়ের গুণফল কত হবে? ভুজদ্বয়ের গুণফল কত হচ্ছে দেখো তো। ভুজদ্বয়ের গুণফল a স্কয়ার t1 t2 এই পুরাটার উপরে স্কয়ার। কি ঠিক না ভাই এর আমার? তাহলে a স্কয়ার t1 t2 স্কয়ার, t1 t2 মানে কি? -1 এর উপরে স্কয়ার মানে কি? মাথায় রাখো চিরকাল, একবার মনের খাতায় একবার স্বর্ণাক্ষরে লিখে রাখো। y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের, লিখো এই পাগলারা লিখো, y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের উপকেন্দ্রগামী জের প্রান্ত বিন্দু দ্বয়ের ভুজদ্বয়ের গুণফল হবে a স্কয়ার, ভুজদ্বয়ের গুণফল হবে a স্কয়ার এবং কোটিদ্বয়ের গুণফল হবে -4a স্কয়ার। লিখেছ নাকি আমাকে লিখে দিতে হবে? লিখতে পারছি না, শরীরটা কেমন কেমন করছে। ঘুম দরকার, ঘুম। তাহলে আবার প্রথম থেকে বলি, y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের উপকেন্দ্রগামী জের প্রান্ত বিন্দু দ্বয়ের 1 নম্বরে লেখো ভুজদ্বয়ের গুণফল চিরকাল a স্কয়ার আর কোটিদ্বয়ের গুণফল চিরকাল -4a স্কয়ার। মনে থাকবে এটা? এটা এমসিকিউ আসে রে ভাই, প্রচুর এমসিকিউ আসে এটা, কিন্তু ছেলেমেয়েরা পারে না। ঠিক আছে ভাইজান এবং বোনজানেরা, কি ক্লিয়ার? এটা একটু বসে থেকে পড়াই। হ্যাঁ, যদি আমি এমনটা বলি যে y স্কয়ার ইকুয়াল টু 16x, এই পরাবৃত্তের উপরে স্থিত একটা বিন্দু নিলাম 4 8। দেখো তো এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করে কিনা, বলে সিদ্ধ করে কিনা? হ্যাঁ, আমার এখন প্রশ্ন, এই 4 8 বিন্দুটা কোথায় আছে এটা আমরা জানি না, ধরে নাও, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 8টা একটু সহজ হয়ে গেল, আর একটু কঠিন নেই। এটা তো উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু হয়, আর একটু সহজ বিন্দু নেই। এখানে মনে করো 9 12 9 12 বিন্দু নাও, বলো 9 12 বিন্দুটার সমীকরণকে সিদ্ধ করে কিনা? 16 × 9 মানে 144, 12 12 144, ঠিক আছে, সিদ্ধ করে, রাইট? আমার প্রশ্ন ভাইজান, এই পরাবৃত্তটা তো দেখতে এরকম, রাইট?
এখানে কিন্তু এর মান তোমার 4, এর মান। আমার প্রশ্ন এই যে 9, 12 বিন্দুগামী, আমার প্রশ্ন হবে এরকম, y² = 16x পরাবৃত্তের 9, 12 বিন্দুগামী উপকেন্দ্রিক জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। বোঝনি? প্রশ্ন লেখো। এই পরাবৃত্তের উপরে স্থিত 9, 12 বিন্দুগামী, 9, 12 বিন্দুগামী, এই পরাবৃত্তের উপরে স্থিত 9, 12 বিন্দুগামী উপকেন্দ্রিক জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। উপকেন্দ্রিক জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি বলি 9, 12 বিন্দু এইটা, 9, 12 বিন্দু এইটা, তাহলে উপকেন্দ্রিক জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক এটা তোমাকে বের করতে হবে। একটু আগে আমরা শিখেছি, ধরে নিলাম এর উপকেন্দ্রিক, এই উপকেন্দ্রিক জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক আলফা বেটি, রাইট? একটু আগে আমরা হাই ভোল্টেজের একটা কনসেপ্ট শিখেছি, ফিলিংস নিয়েছি। উপকেন্দ্রগামী জ্যায়ের প্রান্ত বিন্দুর ভুজদ্বয়ের গুণফল হয় a² এবং কোটিদ্বয়ের গুণফল হয় -4a², রাইট? তাহলে এর ভুজ কত? 9, এর ভুজ কত? আলফা। তাহলে 9 আলফা, এটা ইকুয়াল টু a² মানে কত বলো? a² মানে এখানে হবে 16। এবার মনটা একটু খোলো, তাহলে আলফা ইকুয়াল টু হবে ভাইজান 16 ডিভাইডেড বাই 9, অর্থাৎ এই বিন্দুর ভুজ হবে 16/9। কি আমার কথা বোঝা নাই? কি ক্লিয়ার? আর কোটি বের করতে গেলে উপকেন্দ্রগামী জ্যায়ের প্রান্ত বিন্দুদ্বয়ের কোটিদ্বয়ের গুণফল হবে -4a²। তাহলে এই কোটিদ্বয়ের গুণফল 12 বিটা ইকুয়াল টু -4a²। এটাকে আমরা শিখলাম না মোস্তাক? বলো, তাহলে এখান থেকে বিটার মান বের করা সম্ভব কিনা? কি পারবা? এই ভাইজান, তোমরা কি পারবা এটা, নাকি আমার সাথে তোমরা ইয়ার কি করে চাও? কি ক্লিয়ার হয়েছে? হয়েছে ভাইজান, হয়েছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে? হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, ওকে, ভেরি গুড, সবাই ক্লিয়ার। এমনি আমরা এটাতে এই জিনিসটা আমরা আরেকটা ফিলিংস দিয়ে বলতে পারতাম, রাইট? সেটা তো তোমরা চিন্তা করনি, আমি ভিন্নভাবে করাইছি, মানে এটার ভিতরে আরো মজা আছে। সেটা হচ্ছে এরকম, আমি এটা দিয়েও বলতে পারতাম, কিন্তু বলে নাই, ফাঁকি দেইনি তোমাদেরকে। এটা তো y² = 4x মোস্তাক, ঠিক কিনা? আমরা জানি এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক s of a0, এটা আমরা জানি। আমরা জানি উপকেন্দ্রতে যে লম্ব টানা যায় তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্ব ওয়ান কাইন্ড অফ উপকেন্দ্রিক জ্যা, এটাও তো একটা জ্যা। উপকেন্দ্রগামী জ্যা কিনা এটা বলো, বাট অক্ষরেখার উপরে লম্ব। আমরা জানি উপকেন্দ্রগামী যে অক্ষরেখার উপরে লম্ব তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এবং এটাও আমরা জানি এইটুকু এ হলে এইটুকু হয় টুয়াইস এ, অর্থাৎ এখানকার স্থানাঙ্ক হবে a টুয়াইস এ, আর এখানকার স্থানাঙ্ক হয় a মাইনাস টুয়াইস এ। এবারে বলো তো এর ভুজ আর এর ভুজের গুণফল কত রে মোস্তাক? a²। এটা দিয়েও বলতে পারতাম, বলিনি, ফাঁকি দিইনি, রাইট? আবার এর কোটিদ্বয়ের গুণফল কত? -4a²। এটা মনে রাখার বুদ্ধি। যদি তোমরা ভুলে যাও তখন তুমি চিন্তা করে লিবা উপকেন্দ্রিক লম্ব তো একটা উপকেন্দ্রিক জ্যা, আর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু তো আমরা জানি a, +-2a, অর্থাৎ a2a একটা, a -2a একটা। তাহলে ভুজদের গুণফল a², চোখ বন্ধ করে চিন্তা করব, আর কোটিদের গুণফল -4a²। কি বললা? কি বুঝলা তোমরা? কি ক্লিয়ার ভাইজান?
হয়েছে? কি ক্লিয়ার না কি ক্লিয়ার হয়নি? বেনজিন ক্লিয়ার, এটা আবার কি ক্লিয়ার? হয়েছে? এবার আসো, আরো কথা আছে। এবারে মনে করো তোমরা এরকম একটা বিষয়, মনে করো তুমি একটা পাহাড়ের ভেতর দিয়ে একটা টানেল তৈরি করবা। আমি চায়নায় গেছিলাম, ওই যে তোমার বুলেট ট্রেনে উঠেছিলাম। কিছু কিছু জায়গায় ওদের হচ্ছে পাহাড় কেটে ভিতর দিয়ে টানেল তৈরি করা আছে। ওই টানেলের ভিতর দিয়ে একটা করে টানেল প্রায় 7-8 কিলো 10 কিলো এরকম টানেল আছে, 15 কিলো 20 কিলো। ঠিক আছে, সে ট্রেনের স্পিড উঠেছিল, আমি এটা ছবি তুলে রেখেছিলাম, 305 কিলোমিটার/আওয়ার, মানে বিমানের মতো আর কি, 305 কিলোমিটার/আওয়ার। তো যাই হোক, তো ওই টানেলের ভিতর দিয়ে যখন গেল তখন আমি টানেলটা একটু খেয়াল করে দেখলাম। ঠিক আছে, টানেলটা কেমন। তো মনে করো এরকম পরাবৃত্তাকার একটা টানেল, এরকম পরাবৃত্তাকার একটা টানেল, এই যে এটা, রাইট? তোমাকে যদি আমি প্রশ্ন দিয়ে দিই এখানে যে এই পরাবৃত্তাকার একটা টানেল, এর ভিতর দিয়ে একটা ট্রেন যাবে, রাইট? ট্রেনের উচ্চতা কেমন হলে এটার ভিতর দিয়ে খুব সহজেই ট্রেনটা চলে যাবে আর কি, রাইট? মনে করো এরকম, এটা মনে করো ট্রেনের, এটা হচ্ছে ট্রেন, হ্যাঁ, এটা কিন্তু ট্রেন। এই যে অন্য কালারের পেন দিই, এটা হচ্ছে ট্রেন। মনে করো সর্বোচ্চ এইভাবে গেলে ঘেসে ঘেসে যায়, মানে ঘ্যাস লাগে না কিন্তু যেতে পারে আর কি কোনো মতে, রাইট? তো এটার একটা উচ্চতা আছে, মনে করো এই টানেলের একটা উচ্চতা আগে থেকে দেওয়া আছে, ওকে? তাহলে এর উচ্চতা মনে করে দিলাম তোমার 18 মিটার, এমনি দিয়ে দিলাম শখ করে আর কি, দিতে পারি না? তাহলে এর কি বলছে ছেলেমেয়েরা? ভাই চাই না নাই জান, তাহলে ঠিক মতো বুঝবো। অ্যাপ্লিকেশন এইটা নাও, ভাইরাস নিয়ে আসো, ঠিক আছে? ওকে, তাহলে আমি প্রশ্নটা করতেছি এইভাবে, 18 মিটার উচ্চতা এবং 24 মিটার প্রস্থের একটা পরাবৃত্তাকার টানেলের ভেতর দিয়ে 16 মিটার প্রস্থের একটি ট্রেনের উচ্চতা সর্বোচ্চ কত হলে ট্রেনটি এটার ভিতর দিয়ে খুব সহজে যেতে পারবে? তার কি বললাম, 18 মিটার উঁচু, 24 মিটার প্রস্থের, তাহলে এই প্রস্থটা দেওয়া আছে 24 মিটার, এটা মনে করো 24 মিটার, আর এর উচ্চতা দেওয়া আছে 18 মিটার, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে 18 মিটার, ওকে? তাহলে 24 মিটার প্রস্থের 18 মিটার উঁচু একটা পরাবৃত্তাকার টানেলের ভিতর দিয়ে 16 মিটার প্রস্থের একটি ট্রেন কোনো মতে অতিক্রম করতে হলে তার উচ্চতা কত হওয়া উচিত? তাহলে এইটুকু কত মস্তাক? তাহলে এইটুকু হচ্ছে 16 মিটার প্রস্থের একটা ট্রেন এর ভিতর দিয়ে যাবে, তাহলে এর উচ্চতাটা কত হওয়া উচিত, অর্থাৎ এইচ কত হওয়া উচিত, রাইট? তাহলে এটা খুব সহজে যেন যেতে পারে, রাইট? এখন আমার প্রশ্ন, এইটুকু তো 16, এইটা যদি আমরা রেফারেন্স বিন্দু হিসেবে এটাকে মূল বিন্দু চিন্তা করি, আর এইটাকে যদি এক্স অক্ষ চিন্তা করি, আর এটাকে যদি ওয়াই অক্ষ চিন্তা করি মোস্তাক, তাহলে তুমি বলে এটা মূল বিন্দু। তাহলে এইটুকু যদি 16 হয়, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে 8, ওকে? তাহলে এখানকার স্থানাঙ্ক কত? 8,8, ঠিক কিনা বলো? এখন আমার প্রশ্ন, তাহলে এই 8h বিন্দুটা এই পরাবৃত্তাকার কার্ভের উপরে আছে, এই বক্ররেখার উপরে আছে,
আমি যদি কোনোভাবে বলতে পারি যে এই বক্ররেখার সমীকরণ তোমার জানা, তাহলে এইসও তোমার কাছে জানা, কারণ এই বিন্দুটা ওই বক্ররেখাকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে তোমার এখন উদ্দেশ্য এই বক্ররেখার ইকুয়েশন তৈরি করা। তাহলে এই বক্ররেখাটার শীর্ষবিন্দু কত মস্তক, এখান থেকে এটুকু উচ্চতা এই 18, তাহলে এখানকার শীর্ষবিন্দু 0,18, যেহেতু এটা ওয়াই অক্ষ ধরেছি, তাহলে তোমার শীর্ষবিন্দু জানা, অক্ষরেখা ওয়াই অক্ষ বরাবর এবং পরাবৃত্তটা নিচের দিকে। আমরা জানি যদি শীর্ষবিন্দু x1 y1 হয়, পরাবৃত্ত যদি ওয়াই অক্ষ বরাবর হয়, ঠিক না, তার সমীকরণ আমরা জানি x মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস y1। যদি নিচের দিকে হয় তাহলে এখানে একটা মাইনাস বসে, এটা আমি শেখাইনি। তাহলে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু তোমার জানা, অক্ষরেখা জানা এবং পরাবৃত্তটা নিচের দিকে, নিচ ডাউনওয়ার্ড, এটা দেখতেই পাচ্ছ, তাহলে এখানে মাইনাস হয়। এটা আগেই তোমাদেরকে শিখাইছি প্রথম দিকে। ভাইয়ের আমার, এবারে শীর্ষবিন্দু কত দেওয়া আছে, 0,18, তাহলে x1 এর মান 0, তাহলে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4a ইন্টু y মাইনাস 18। এটা কিনা মস্তক বলো, ইকুয়েশন নম্বর এটা দাও 1, তাই কিনা? কিন্তু এখানে কিসের মান অজানা, স্মল a এর মান অজানা, রাইট? ভাইয়ের আমার, স্মল a কোথা থেকে পাবো আমি? এখানে খেয়াল করো, ফিলিংস নিতে হবে। এখানে এইটুকু আছে 12, এর সরি এইটুকু আছে 24, এর অর্ধেক কত? তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 12, 0। তার মানে এই পরাবৃত্তটা 12, 0 বিন্দু দিয়ে যায়, এই পরাবৃত্তটা 12, 0 বিন্দু দিয়ে যায়। তাহলে ইহা 12, 0 গামী। তাহলে 12, 0 বিন্দু দ্বারা সমীকরণকে সিদ্ধ করাও। তাহলে 12, 0 দিয়ে বিন্দুকে সমীকরণকে সিদ্ধ করা হলে 144 ইকুয়াল টু মাইনাস 4a ইন্টু মাইনাস 18। কি ক্লিয়ার? ওয়ার মান 0। তাহলে অতএব স্মল a ইকুয়াল টু 4, 18, 72, 72 2, এর মান 2, ঠিক না? অতএব এর মান যদি আমি এখানে 2 বসিয়ে দিই, সমীকরণটা পাওয়া যাবে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8 ইন্টু y মাইনাস 18। এটা কিসের সমীকরণ হলো বলো তো? ওই পরাবৃত্তের সমীকরণ হলো, সাদা যে বক্ররেখা দেখতে পাচ্ছ তার সমীকরণ হলো, রাইট? আমার দরকার ভাইজান এইচ এর মান। এখন বলো এই 8h বিন্দুটা এই বক্ররেখার উপর অবস্থান করে কিনা? হ্যাঁ, তাহলে আমরা 8h বিন্দুটা এই সমীকরণকে বয়েল করবে কিনা? তাহলে আমরা লিখতে পারি যে 8h বিন্দুটা এই সমীকরণের উপরে অবস্থান করে। তাহলে x এর জায়গায় 8 বসালে 64 ইকুয়াল টু মাইনাস 8 ইন্টু h মাইনাস 18। কি ক্লিয়ার? তাহলে বা h মাইনাস 18 ইকুয়াল টু মাইনাস 8, 18টা 64, অতএব h ইকুয়াল টু 10 মিটার। অর্থাৎ ট্রেনটার উচ্চতা হতে হবে 10 মিটার, সর্বোচ্চ 10 মিটার উচ্চতা হলে ট্রেনটা কোনো মতে যেতে পারবে, মানে ঘেসে ঘেসে স্পর্শক হয়ে যাবে আর কি। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? ক্লিয়ার? হয়েছে? হয়েছে? ক্লিয়ার কিনা? কোন সমস্যা আছে? মাইন ইসলাম বলছে আরেকবার বলেন ভাইয়া, আরেকবার বললে ভালো হয়। বলছি, আমার প্রশ্নটা ছিল এরকম, প্রশ্নটা আগে লিখেছিলা, প্রশ্নটা লেখো। 18 মিটার উঁচু এবং 24 মিটার প্রস্থের একটি পরাবৃত্তাকার টানেলের ভিতর দিয়ে 16 মিটার প্রস্থের একটি ট্রেনের উচ্চতা কত হলে ট্রেনটি খুব সহজে টানেলের ভেতর দিয়ে যেতে পারবে? রাইট? কোনো মতে যেতে পারবে আর কি, কোনো মতে যেতে পারবে। ওকে, এইটা আর কি। তাহলে তোমাকে লিখতে হবে 10 মিটারের একটু কম হতে হবে, উচ্চতা 10 মিটারের একটু কম হতে হবে, তাহলে খুব সহজে ওর ভিতর দিয়ে চলে যাবে।
কখনো আর আটকাবে না। ঠিক আছে, ক্লিয়ার? তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আরেকবার বুঝাই দিতে বলেছে এক ছাত্র, সেটা বুঝাই দিই। তাহলে এটা 24 মিটার, এটা 18 মিটার, এটা 16 মিটার। ওকে, এখন এই ট্রেনটার ভিতর দিয়ে যাবে। আমার প্রশ্ন এখন, এই যে বক্ররেখাটা এর ভিতর দিয়ে যেতে হলে আমি যদি এখান থেকে এটাকে 16 বলি তাহলে অর্ধেক হবে 8। এটাকে যদি মূলবিন্দু চিন্তা করি তাহলে এটা হবে উচ্চতা, তাহলে এখানকার স্থানাঙ্ক 8h। তাহলে এইচ এর মান আমাকে জানতে হবে। তাহলে এই ট্রেনটা তুমি যেভাবেই নাও না কেন, তুমি ট্রেনটাকে যেভাবেই নাও না কেন, এইভাবেও যদি নাও, এইভাবেও যদি নাও, তার মানে কি এই বিন্দুটাও কি এই বক্ররেখার উপরেই অবস্থান করবে, রাইট? কিন্তু আমার কিন্তু প্রস্থ কিন্তু ফিক্সড, প্রস্থ হচ্ছে 16 মিটার। ঠিক আছে, প্রস্থ 16 মিটার। তাহলে 16 মিটার হলে এইটুকু তখন 8, তখন এইটুকু h। তাহলে এই বিন্দুটা কি করবে, পরাবৃত্তের উপরে। তাহলে এই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করাটা তোমার জরুরি। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে শীর্ষবিন্দু লাগে, অক্ষরেখা লাগে। তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু আমার 0, 18 কিভাবে হলো, এর উচ্চতা 18, তাই। আর এটা যেহেতু 24, তাহলে এর অর্ধেক হবে 12, তাহলে এখানকার স্থানাঙ্ক 12, 0। তাহলে শীর্ষবিন্দু জানা, অক্ষরেখা y অক্ষ বরাবর নিচের দিকে, এরকম পরাবৃত্তের সমীকরণ আমরা জানি, রাইট? এই পরাবৃত্তের সমীকরণ জানি। x1 এর মান কত, শীর্ষবিন্দুর ভুজ। y1 এর মান কত, শীর্ষবিন্দুর কোটি, বসিয়ে দিয়েছি। এখানে এর মান অজানা ছিল। এই অজানা রাশি বের করার জন্যই তো তোমার এই ক্লুটা দেওয়া ছিল রে ভাই। তোমাকে এমন কিছু দিবে না যে তুমি অঙ্ক পারো না, রাইট? তোমাকে সব ডাটাগুলো দিয়ে দিবে, বাট তোমার ফিলিংস আছে কিনা এই অঙ্ক নিয়ে, এটাই তোমার জানতে চায়। যখন তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা, যখন তোমার এই ডাটাগুলো দিয়ে বলবে, বলো তো, অথবা এরকম ঘটনা ঘটবে, এই যে আমরা তোমার জেলা পরিষদ মিলনায়তন, বড় বড় তোমার হচ্ছে মিলনায়তন, নব থিয়েটার, এগুলো যখন পরাবৃত্তাকার করা হয়, খুঁটির উচ্চতা বের করতে বলা হয়, আমি যদি এই অঙ্কটাই দিতাম এভাবে, এই অঙ্কটা যদি এই ভাষায় না দিয়ে এভাবে দিতাম যে একটা পরাবৃত্তাকার নব থিয়েটারের এই ভূমি বরাবর যে ব্যাস আছে, হ্যাঁ, এই যে আছে, এই এর দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, সেন্টার থেকে উচ্চতা মাপা আছে 18 মিটার। আমার প্রশ্ন হচ্ছে, এই সেন্টার থেকে 8 মিটার দূরে একটা খুঁটি দিতে হবে। এই খুঁটির উচ্চতা তোমাকে হিসাব করতে হবে, রাইট? তুমি কি একজন ইঞ্জিনিয়ার হিসেবে ওই নব থিয়েটারের মিডল পয়েন্ট থেকে 8 মিটার দূরে গিয়ে একটা মই লাগাবা নাকি? মই দিয়ে উপরের দিকে উঠে মাপবা তুমি, নাকি তোমাকে ইকুয়েশন তৈরি করে ওই উচ্চতাটা বের করে তোমার বসের কাছে জমা দিতে হবে, স্যার এই কলামের উচ্চতা এত হবে। আর এই কলামের উচ্চতা যদি এত হয় তাহলে কি সাইজের কলাম লাগবে, তখন তুমি লোড ক্যালকুলেশন করবা, তারপরে সিমেন্ট রডের হিসাব করবা, যেখানে রড কত মিলি রড লাগবে, কি পরিমাণ সিমেন্ট লাগবে, কি পরিমাণ বালি লাগবে, তখনকার হিসাবটা পরে। আগে তোমাকে বের করতে হবে ওই উচ্চতাটা কত। ঠিক আছে? তাহলে দেখবা নব থিয়েটারের ভিতরে যদি আমার একটা কলাম দিতে হয়, সেই কলামের উচ্চতা আমরা ইকুয়েশন থেকে বের করি। আসলে এটা কখনোই ওই মাপে মাপে বা আমরা তার ওই ফিল্ডে যাই না। তাহলে একটা নির্দিষ্ট ছক করা হয়, ডিজাইন করা হয়, সেই ডিজাইনগুলো করে কলামগুলোর উচ্চতা কত হবে, কত দূরে কলাম থাকবে, এগুলো তো আমরা সব হিসাব করি এখান থেকে রে ভাই। ঠিক আছে? এগুলো যদি তুমি চাকরিতে গিয়ে না পারো, তখন যে কি অপমানটা তোমাদেরকে করবে রে ভাই তোমার বস, তুমি মানে কল্পনাও করতে পারো না। মারার থেকে অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে? এমন খারাপ ভাষায় মনে করো তোমাকে বকাবকি করবে, বলবে কি শিখে এসছো, তখন মনে হবে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো যদি না জানে যাও তাহলে তোমার অনেক সমস্যা আছে ভবিষ্যতে। ওকে, কে ক্লিয়ার ভাইজান? আরো কয়েকটা প্রয়োগ। আচ্ছা, গণিতুল ইসলাম, বারবার তুমি একই পোস্ট হচ্ছে বারবার এরকম ভাবে কপি করে এখানে পেস্ট মারতেছো কেন? আমি তো বলছি এটা নিয়ে ক্লিয়ার ব্যাখ্যা দেব আমি, বেয়াদবের মতো একই জিনিস বারবার পোস্ট করতেছে আর আরেকজনকে ডিস্টার্ব করতেছে। একটা নতুন জিনিস শেখাচ্ছি, সেটার দিকে না করে আরেকটা দিকে যাচ্ছে। তোমার একটা বিন্দু কখন পরাবৃত্তের ভিতরে অবস্থান করে, কখন বাইরে অবস্থান করে, এটা আগে না শেখানো পর্যন্ত আমি ওটা ওখানে কিভাবে শেখাতে যাবো? আমি একটা বিন্দু পরাবৃত্তের ভিতরে না বাইরে, কখনো পরাবৃত্তের ভিতরের বিন্দু থেকে কখনো স্পর্শক টানা যায় না, বহিস্থ বিন্দু থেকে। এটা যদি পরাবৃত্ত হয়, এখান থেকে কখনো স্পর্শক টানা যায় না, বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক টানতে হয়।
এগুলো কি আমি শিখাইছি এখনো, যে একটা বিন্দু কখন পরাবৃত্তের ভিতরে কখন বাইরে অবস্থান করে, ভিতরের দিক কোনটা বাইরের দিক কোনটা, এটা কি আমি শিখাইছি? কোন একটা পরাবৃত্তের উপকেন্দ্র যেদিকে থাকে সেদিকটাকে বলা হয় ভিতরের দিক, আর উপকেন্দ্রের অপোজিট সাইড গুলো হচ্ছে বাইরের দিক। ভিতরের দিক থেকে কখনো পরাবৃত্তে স্পর্শক অঙ্কন করা যায় না। ফাউল ছেলে কোথাকার। কি এটা ক্লিয়ার? হয়েছে? ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো আজকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।